এটা হচ্ছে যে বাস্তবায়নের কথা, অ্যারেঞ্জমেন্টের কথা এখানে আমাদের শরীফুজ্জামান শরীফ বললেন, কিন্তু সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো এবং অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন বাজেটের নীতিগত কাঠামো শক্তিশালী হলেও তা বাস্তবায়নের আর্থিক ভিত্তি কম। আমরা সবসময় ইমপ্লিমেন্টেশনটা নিয়ে কথা বলতে চাই, কারণ সবসময় দেখে এসেছি এই যে ড্রিম যেটা, সেটার সাথে আসলে ইমপ্লিমেন্টেশনের বাস্তবায়নের একটা বিস্তর তফাৎ দূরত্ব রয়ে যায়। সেইটা যেন এবার না হয়, সেজন্য আপনারা যে এই ধরনের যে আশঙ্কা, সেটাকে আপনি কিভাবে দেখছেন? জি, আমি আসলে আপনার সাথে কথা বলার আগে আমি আরেকটা জিনিস আমি হাইলাইট করি। আপনারা জানেন যে এবছর এই মাসে কিন্তু রেমিটেন্স আসছে আমাদের অতীতের সমস্ত বছরের চেয়ে সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে 3.75 বিলিয়ন, যেটা অতীতে কোনো সময় আসেনি। মানে এই সরকার প্রতি কিন্তু একটা আস্থা আসতেছে। আপনি যদি ফরেনারদের কাছে, প্রবাসী ভাইদের কাছে সে আস্থা সৃষ্টি করতে পারেন এবং তারা যদি বিশ্বাস করে যে হ্যাঁ আমার টাকাটা দেশে সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তাহলে কিন্তু তারা হুন্ডি করবে না। এবং হুন্ডি করে কিন্তু যে টাকা চলে আসে, আমার মনে হয় যদি এটা বন্ধ হয়ে যায়, তারা যদি সে বেনিফিটটা পায়, তার মূল্যায়ন পায়, প্রকৃতপক্ষে সেই প্রবাসীরা কিন্তু সে মূল্যায়নটা পায়নি, কিন্তু এই সরকারের কাছে আস্তে আস্তে মূল্যায়ন পাচ্ছে। যেমন তাদের জন্য একটা স্পেশাল কার্ড থাকবে এয়ারপোর্টে রিসিভ করার জন্য এবং তাদের সম্মানিত করার জন্য। পাশাপাশি বিদেশে তারা, আমরা যেমন গতকালে ফুল সেশন ছিল প্রবাসী বাইদের নিয়ে, এবং তাদের ওখানে চাকরি নেওয়ার পরে তাদের কেন চাকরি চলে গেলো, তাদের ভিসা রিনিউর জন্য কি সমস্যা, পাসপোর্ট সমস্যা, একটা টাস্ক ফোর্স গঠন করা হবে। এই টাস্ক ফোর্স সরাসরি গিয়ে কাজ করবে প্রত্যেকটা দেশে গিয়ে, যাতে এম্বাসি কাজ না করলে এম্বাসি চেঞ্জ হয়ে যাবে, ইমিডিয়েট অ্যাকশন হবে। এবং তাদের জন্য, কারণ তাদের রেমিটেন্স উপর ভিত্তি করে আমরা ঠিক আছি, তাই না? এখানে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আমার সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার একটা সুন্দর পদক্ষেপ নিয়েছে, যে আসলে আমরা সেই আস্থা সৃষ্টি করতে চাই এবং প্রবাসী ভাইদের জন্য আরও বেশি কাজ করতে চাই। হ্যাঁ, এইভাবে যদি আমরা করি তাহলে প্রবাসী রেমিটেন্স আমরা মনে করেন কোনো এক সময় দেখবেন যে 10 বিলিয়নও চলে আসতে পারে। কারণ আমাদের প্রচুর কিন্তু রেমিটেন্স চলে আসে মাঝে হুন্ডির মাধ্যমে, যার জন্য আমরা ডলারটা ট্রান্সফার হয় না, আসতে পারি। আপনি আশা রাখছেন? কারণ আমাদের গ্র্যাজুয়ালিটিকে বাড়ছে, কিন্তু তাদেরকে যদি আমরা সম্মানিত করি, যেমন আজকে মনে করেন অনেক প্রবাসী আছে যারা বিদেশে দেখা গেছে যে রিনিউ হবে কিন্তু রিনিউ করতে পারে না, বিধায় কিন্তু তারা ইলিগাল হয়ে গেছে, দেখা তারা বিপদে আছে, তাদেরকে আমি উদ্ধার করতে পারি, তার দেখা যাবে তারা আস্থা পাবে। আবার একটা যদি দেখেন এম্বাসি থেকে যে ফ্যাসিলিটি পায় না, বা এম্বাসির ম্যান পাওয়ার কয়জন বা কতগুলো সার্ভিস দিতে পারে, সেই জন্য তাই সেখানে যদি আমরা চেঞ্জ করি, সেই সিস্টেমটা চেঞ্জ করি, তাহলে দেখা যাবে তারা সার্ভিসটা ভালো দিতে পারে। যাই হোক, এইখানে বড় উদ্দেশ্য এটাই যে প্রবাসী ভাইরা যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছে বা যেভাবে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, এবং ভবিষ্যতে আমরা তাদের জন্য কাজ করব, এটা হলো বড় কথা। এবং আমি আরেকটা যেটা আপনি বলতে চাচ্ছিলেন যে আস্থাটা যে ইমপ্লিমেন্টেশনে, আমি একটু আপনাকে বলি, যেহেতু আমি একজন সংসদ সদস্য এবং আমি নরসিংদী-৫ রায়পুর থেকে নির্বাচিত সংসদ সদস্য, আমি আপনাকে বলবো অতীতে যে জিনিসগুলো হয়নি, যে আমি নির্বাচিত হওয়ার পর 3 মাসের ভিতরে যে জিনিসগুলো সরকার থেকে গিয়েছে, সেই জিনিসগুলো কিন্তু অতীতেও গিয়েছে, কিন্তু আমরা জানতাম না। দেখেন আমরা ঈদুল ফিতরের আগে 10 লক্ষ টাকা আমরা কিন্তু প্রতিটা একজনকে 1000 করে 1000 লোককে দিয়েছি। আবার এবারও 10 লক্ষ টাকা, আবার কোনো সময় 50 লক্ষ টাকা বাজেট, আবার মসজিদ মাদ্রাসা ইমামদের জন্য টাকা, ইমামদের হাতে পৌঁছানো, খেজুর এসেছে, এতিমখানায় দিয়েছি ভাগ ভাগ করে করে। এবং আপনি বিশ্বাস করবেন না যে প্রত্যেকটা অনুদান আসার পর কিন্তু আমরা বিজিএফ কিন্তু আমরা এখানে প্রায় ধরেন 18,000 ফ্যামিলিকে দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকটা ফ্যামিলি মার্কিং করে 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 আমরা দিয়েছি, 2 বার দেওয়া হয়েছে। এবং যেসব অনুদান আসতেছে একটার পর একটা আমরা পুঙ্খানুপুঙ্খ হিসাব করেছি। আরেকটা জিনিস আপনাকে বলি, যেমন আমাদের প্রকৌশল অধিদপ্তরগুলো এলজিআইডি এবং আমাদের ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট যেভাবে কাজ হতো আগে, সেই ধারায় তারা করতেছিল, কিন্তু আমরা স্টপ করে দিয়েছি। মানে ইঞ্জিনিয়ার নিজেও জানে চেক করতে, কন্ট্রাক্টর যায় না সাইডে, বিক্রি হয়ে যায়, রাতের অন্ধকারে কোনোভাবে ডালা দিয়ে চলে যেত। এই যে জিনিসগুলো চলছিল আগে, আমরা কিন্তু এগুলো বন্ধ করে দিয়েছি অলরেডি। আপনি জানেন কিনা, গত 2 দিন আগে কিন্তু সংসদে আমি তুলেছি এই ব্যাপার নিয়ে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় মন্ত্রী এলজিডি মন্ত্রী ওনারা স্বীকার করেছেন যে আমাদের সিস্টেম চেঞ্জ করতে হবে। কারণ কন্ট্রাক্টর কোন জায়গায় আছে আমরা জানি না। আগে যে সিস্টেমে হতো, কন্ট্রাক্টর এক জায়গায় বসে থাকতো, সে সাথে ইজিবির মাধ্যমে 10টা 20টা টেন্ডার নিয়ে সে বিক্রি করে দিয়ে চলে যেত, সেটা প্রফিট নিয়ে চলে যেত। তার মানে কি, যে অস্বচ্ছতা ছিল, আর এখন কিন্তু অস্বচ্ছতা আমরা বেরিয়ে আসছি। আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় আমরা স্বচ্ছতা আনছি, পাশাপাশি এই যে ক্যাশলেস সিস্টেমে যাওয়ার মানেটা কি, এবং অনলাইন আমাদের এই ট্যাক্স পেমেন্ট সিস্টেমে যাওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো আমি যদি কম ট্যাক্স নিয়েও আমি বেশি ট্যাক্স পেয়ে পাই। সরকার কিন্তু বলছে ট্যাক্স আমি একজনের ঘাট থেকে বেশি নেব না, আমি ট্যাক্স পেয়েই বাড়াবো, মানে ট্যাক্সের আওতা বাড়াবো, কিন্তু আমি কম নেব কিন্তু আওতাটা বাড়াবো। যেমন ব্যবসা ক্ষেত্রে আমরা বলি লেস প্রফিট
মোর ওয়ার্ক বা মোর প্রজেক্ট লেস প্রফিট, মোর সেল লেস প্রফিট। Okay. সরকার ধারণাটা এটা। আরেকটা জিনিস লাস্ট অফ অল আমি বলি, যেটা আমাদের তিনটা আর এর উপর ভিত্তি করে আমাদের এই পলিসিটা হয়েছে। একটা হলো যে রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, একটা রিস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন। এই তিনটার ভিত্তি করে কিন্তু টোটাল বাজেটটাকে সাজানো হয়েছে, যাতে করে আমরা রিকনস্ট্রাকশন করব, যে জায়গাগুলো আমাদের ক্ষত সৃষ্টি হয়েছে, ফেসিসটা ধ্বংস করে দিয়ে গেছে, সে রিকনস্ট্রাকশন করব। আমরা রিস্টোরেশনে যাব, আবার আমাদের যে রিকভারি দরকার, যেখানে আমরা রিকভারি সেখানে আমরা রিকভারিতে যাব। এই যে একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।